ওকে, সো আজকে আমরা যে পোর্শনটা পড়ব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম মানে আমাদের যে আমরা যে নাম্বারগুলো ব্যবহার করি, যে সংখ্যাগুলো ব্যবহার করি, সেই সংখ্যা কত রকমের হয় সেগুলো আমরা দেখব। প্লাস সেই সংখ্যার সেট সেট থিওরির আসপেক্টে যদি আমরা ভাবি, সেই সংখ্যার সেটগুলোকে কীভাবে লেখা হয়, সেই সেটগুলোর কি প্রপার্টি, সেগুলো নিয়েও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে যে সংখ্যাটা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা। ওকে, এটাকে একটু বড় করে দিই। হিন্দু আরবীয় সংখ্যা হচ্ছে হিন্দু শব্দটা তোমরা ইতিহাসে পড়েছো যে এটাই মানে এর সঙ্গে একটা আর্যদের একটা আর্য নন আর্য একটা কনসেপ্ট আছে। ইন্দাস ইন্দাস থেকে এসছে, তো সেখান থেকে ওই ইন্ডিয়া আর্য। তো এই আর্যদের সাথে যখন আরবের বাণিজ্য হতো, আর্যদের সাথে যখন আরবের বাণিজ্য হতো, তখন ওই বাণিজ্যের ক্ষেত্রে যে সংখ্যাগুলোর উদ্ভব হয়েছিল তাকেই বলা হয় হিন্দু আরবীয় সংখ্যা। ওকে, তো হিন্দু আরবীয় সংখ্যা হচ্ছে বাণিজ্যে মানে আর্যদের সাথে আরবের যে বাণিজ্যগুলো হতো সেই বাণিজ্যের জন্যে যে সংখ্যাগুলো তৈরি হয়েছিল সেটা হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা। সো হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি হলো বর্তমানে বিশ্বের সর্বাধিক প্রচলিত দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এবং এটার বেস হচ্ছে 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা সংখ্যা দিয়েই এটার বেস তৈরি। এই 10টা সংখ্যার উপরেই বেস করে এই সংখ্যাটা বা এই সংখ্যা পদ্ধতিটা ডেভেলপ করেছে। এর উদ্ভব কীভাবে? এই পদ্ধতি মূল প্রাচীন ভারতে হিন্দু গণিতবিদদের দ্বারা তৈরি হয়েছিল, যেটা আমি বললাম যে আর্য দের সাথে যখন আগে আরবের যখন যে বাণিজ্যগুলো হতো সেই বাণিজ্যের মধ্যে বিনিময় প্রথা তো একটা ছিলই। সেই বিনিময় প্রথার মাধ্যমে যখন বাণিজ্য হতো সেখান থেকে কিন্তু এই সংখ্যাগুলোর তৈরি হয়েছে। আরবে এই পদ্ধতিটি ভারত থেকে গ্রহণ করে আরবরা, এবং পরে মধ্যযুগীয় ইউরোপে এটা ছড়িয়ে দেয়। যেহেতু এটি ভারত থেকে আরবে হয়ে ইউরোপে গেছে, তাই এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং নবম শতাব্দীতে আরবের গণিতবিদ আল খোয়ারিজম বলে একজন ম্যাথমেটিক্সিয়ান ছিলেন, তিনি এই ভারতীয় এই সংখ্যা পদ্ধতিকে আরবে জনপ্রিয় করে তোলেন। মানে ভারত থেকে আরবে গিয়ে এই সংখ্যা পদ্ধতিটা যে জনপ্রিয় হয়েছিল তা এই আরবিয়ান গণিতবিদের জন্যে। ঠিক আছে, ওকে, তো এটা হলো আমরা যে নাম্বার সিস্টেমটা বর্তমানে ব্যবহার করি সেই নাম্বার সিস্টেমটাই হচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। তো এটা হলো একদম বেসিক জিনিস। এই নাম্বার সিস্টেম আমরা একদম ছোটোবেলা থেকেই পড়ে আসছি। এই নাম্বার সিস্টেমটাই আমরা আমাদের বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপুল ব্যবহৃত বা পপুলার নাম্বার সিস্টেম হচ্ছে এটা। এর পরে আসছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কোনটা? না, গণিতে আমরা গণনার জন্য ব্যবহৃত যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলি। মানে আমরা কাউন্টিংয়ের কাজে যে নাম্বারগুলোকে বেসিক্যালি ব্যবহার করে থাকি, কোনো কিছুকে কাউন্ট করতে সেই যে নাম্বারগুলো ব্যবহার করি, গণনার কাজে যে ব্যবহার করা সেগুলো স্বাভাবিক সংখ্যা। এটাকে এন, স্ক্রিপ্ট এন, এই এনটা কিন্তু নর্মাল নয়। এই এনটাকে কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে, কেউ আবার অনেক ক্ষেত্রে এভাবেও লিখতে দেখা যায়। ঠিক আছে, তো এটাকে স্ক্রিপ্ট এন বলা হয়, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, আমরা কাউন্টিং সাধারণত করি 1, 2, 3, 4, 5 এরকমভাবে। আমরা কিন্তু কখনো একের পরে 1.5 বলি না। সো কাউন্টিংয়ের এই যে কাউন্টিং করার জন্য যে নাম্বারগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, এবং এতে কিন্তু শূন্য বা কোনো ঋণাত্মক সংখ্যা থাকে না। সো আমরা যদি লক্ষ্য করি যে 0 কিন্তু ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। শূন্য কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, কারণ শূন্য দিয়ে কিন্তু স্বাভাবিক সংখ্যা শুরু হয় না। শূন্যর ঠিক পর থেকে 1 থেকে শুরু হয়, 1, 2, 3 এগুলো সব আছে। আবার নেগেটিভগুলোও কিন্তু নেই, -1, -2, -3 এই নাম্বারগুলোও কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মাথায় রাখবে, যে নাম্বারগুলো আমরা কাউন্টিংয়ের কাজে ব্যবহার করি সেগুলোকেই আমরা বলি স্বাভাবিক সংখ্যা।
যে নাম্বারগুলো আমরা কাউন্টিংয়ের কাজে ব্যবহার করি সেগুলোকে আমরা বলে থাকি স্বাভাবিক সংখ্যা। ওকে ওকে, চলো নেক্সট আমরা এগোবো এবার। এরপর স্বাভাবিক সংখ্যার পরে যে সংখ্যাটা আসবে মেন, সেটা হচ্ছে সেই সংখ্যাটা যাওয়ার আগে আমাদেরকে শূন্যের আবিষ্কার, শূন্য কীভাবে আবিষ্কার হলো সেটা দেখতে হবে। তো দেখো, শূন্যের আবিষ্কার আমরা সবাই জানি যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিল। তো আবিষ্কারক হিসাবে আমরা কাকে পাচ্ছি? প্রাচীন ভারতের গণিতবিদদের হাত ধরেই শূন্যের পূর্ণাঙ্গ ধারণা বিকশিত হয়। মানে প্রাচীন ভারতের যে আমাদের ম্যাথমেটিশিয়ানরা ছিল তারাই কিন্তু এই শূন্যের ধারণাটাকে ডেভেলপ করেছিল। এবং খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে প্রখ্যাত জ্যোতিষবিদ এবং গণিতবিদ ছিলেন। আর্যভট্ট কিন্তু শুধুমাত্র ম্যাথমেটিশিয়ান ছিলেন না, তিনি কিন্তু জ্যোতিষবিদও ছিলেন। তিনি শূন্যের স্থানিক মান বা প্লেস ভ্যালু, যে প্লেস ভ্যালু আমরা স্থানীয় মানে প্রকাশ করে থাকি, সেই প্লেস ভ্যালুর ব্যবহার করে এই শূন্যের ভিত্তি স্থাপন করেন। মানে শূন্যটাকে ইনি প্রথম শূন্যের পরিচয় দিয়েছিলেন, এবং ইনি শূন্যের যে ধারণাটা, প্রাচীন ভারতে অন্যান্য গণিতবিদদেরও অবদান আছে, তার মধ্যে সবথেকে বেশি অবদান যার, তিনি হচ্ছেন আর্যভট্ট। এছাড়াও আরেকজনের নাম পাওয়া যায়, তিনি হচ্ছে ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত কি করেছিল? ৭ম শতাব্দীতে গণিতবিদ ব্রহ্মগুপ্ত তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বলে একটা বই আছে। এই ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থে শূন্যের গাণিতিক নিয়মাবলী, কি কি নিয়মাবলী না, কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বাদ দিলে শূন্য হয়, a করলে শূন্য হয়, শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, এই যে নিয়মাবলীগুলো, এগুলো প্রথম তিনি লিস্টেড করেন বা লিপিবদ্ধ করেন। ঠিক আছে? সো শূন্যের ইতিহাস যদি আমরা দেখি, যেমন আমরা আর্যভট্টের নামও পাবো, তেমন আমরা ব্রহ্মগুপ্তের নামও কিন্তু পাবো। ওকে, সো এই হচ্ছে জিরোর শূন্য কি করে এলো আমাদের। তো আমরা একটু আগে স্বাভাবিক সংখ্যা বললাম, স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরো কিন্তু নেই, এটা আমরা দেখে এসেছি। কারণ জিরো কিন্তু আমরা কখনোই কাউন্টিংয়ের কাজে ব্যবহার করি না। ১ থেকে কাউন্টিং শুরু হয়, এরপরে জিরো আবিষ্কার হলো, তারপরে আমরা পেলাম হোল নাম্বার বা সমগ্র সংখ্যা। হোল নাম্বার বা সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যার মধ্যে কিন্তু জিরো আছে, তবে স্বাভাবিক সংখ্যার সেটের সঙ্গে শূন্যকে অন্তর্ভুক্ত করলে যে সেট পাওয়া যায় তাকেই সমগ্র সংখ্যা বলা হয়। এই সেটকে ডব্লু দিয়ে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডব্লু সেটটা কেমন হবে না, 0 1 2 3 4 .5 ডট ডট এগুলো থাকবে। তাহলে এর বৈশিষ্ট্য কি পাচ্ছি? এর বৈশিষ্ট্য পাচ্ছি এটি শূন্য থেকে শুরু হয়, ধনাত্মক দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এর মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশ থাকে না। তার মানে বেসিক্যালি আমরা এখান থেকে বুঝতে পারছি ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ হোল নাম্বার। ন্যাচারাল নাম্বারটা হোল নাম্বারের সাবসেট, এবং ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু জিরো নেই, হোল নাম্বারের ভিতরে কিন্তু জিরো আছে। সো দ্যাট ইজ এ প্রপার সাবসেট। ন্যাচারাল নাম্বার ইজ এ প্রপার সাবসেট অফ হোল নাম্বার। মানে এর আগের পর্যন্তই আমরা টোটাল সাবসেটের পোর্শনটা আমরা পড়ে এসেছি। তো সাবসেটে আমরা দেখেছি সাবসেট দু প্রকারের হয়, প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট, ট্রিভিয়াল সাবসেটও হয়। তো ন্যাচারাল নাম্বার ইজ এ প্রপার সাবসেট অফ হোল নাম্বার। ওকে, তো এটা হলো সমগ্র সংখ্যা বা হোল নাম্বার। এরপরে আমরা আসবো ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজারের ইংলিশ নাম, এর বাংলা নাম হচ্ছে অখণ্ড সংখ্যা, বা এর আরেকটা বাংলা নামও পাওয়া যায়, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এর আরেকটা বাংলা নামও পাওয়া যায়, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এটাকে বেসিক্যালি না গণিতের শূন্য সহ সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে একত্রে অখণ্ড সংখ্যা বলা হয়। মানে এর ভিতরে জিরো থাকবে, জিরো থাকবে, পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে, সব মিলিয়ে একসাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এর যে সেট সেটাকে সাধারণত জেড, স্ক্রিপ্ট জেড প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এটাকে জেড দিয়েও যেমন লেখা হয়, তেমন আই দিয়েও কিন্তু লেখা হয়, স্ক্রিপ্ট আই দিয়েও কিন্তু এটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, স্ক্রিপ্ট আই দিয়েও প্রকাশ করা হয়। তাহলে জেড সেটের ভিতরে যেমন নেগেটিভগুলো আছে, -3 -2 -1 0 1 2 3 এগুলো রয়েছে। এর বৈশিষ্ট্য কি? এতে কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা থাকে না। এতে ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম পর্যন্ত এই সংখ্যাটা বিস্তৃত থাকে। ওকে, সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ন্যাচারাল নাম্বার যেমন একটা সাবসেট অফ ডব্লু হয়েছে, এবং হোল নাম্বারটাও কিন্তু সাবসেট অফ ইন্টিজার হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আরও কতগুলো ছোটো ছোটো কনক্লুশন নিয়ে নিতে পারছি। ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ হোল নাম্বার, হোল নাম্বার ইজ এ সাবসেট অফ ইন্টিজার,
সো ন্যাচারাল নাম্বার অলসো এ সাবসেট অফ ইন্টিজার। তো এগুলো আমরা পেয়ে যাচ্ছি, এবং এগুলো কিন্তু সবই প্রপার সাবসেট, কারণ ইমপ্রপার সাবসেটের ক্ষেত্রে দুটো সেট ইকুয়াল হয়, এখানে কিন্তু কোনো সেটই কোনো সেটের সঙ্গে ইকুয়াল হচ্ছে না। সো এগুলো কিন্তু সবই হচ্ছে প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট কিন্তু এগুলো নয়। ওকে, সো এটা হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এবার যদি আমরা এই পূর্ণ সংখ্যাকে আমরা কিন্তু ক্লাসিফাই করতে পারি, পূর্ণ সংখ্যার কিন্তু আমরা তিনটে ভাগ অলরেডি ডেফিনেশনের মধ্যেই দেখে আসলাম যে পূর্ণ সংখ্যা তিন প্রকারের হতে পারে। ওকে, সো সেগুলো কি কি দেখো। সো তাহলে অখণ্ড সংখ্যাকে আমরা এখানে বেসিক্যালি দুভাগে ভাগ করছি। দেখো, অখণ্ড সংখ্যা বা ইন্টিজার, একে যদি আমরা ভাগ করি, অখণ্ড সংখ্যাকে তাদের চিহ্নের ওপর ভিত্তি করে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পজিটিভ ইন্টিজার, মানে শূন্যের চেয়ে যেগুলো বড় অখণ্ড সংখ্যা তাদেরকে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলবো। একে অনেক সময় স্বাভাবিক সংখ্যা বলা যায়, ন্যাচারাল নাম্বার। সো বেসিক্যালি এটাকে আমরা জেড প্লাস সেট দিয়ে প্রকাশ করে থাকি, জেড প্লাস বা আই প্লাস দিয়েও প্রকাশ করা যায়, আই প্লাস এই সেট দিয়ে আমরা এটাকে প্রকাশ করে থাকি। মানে এর ভিতরে 1 2 3 4 ডট 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 এইগুলো রয়েছে, তার মানে এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের সঙ্গে সমান হচ্ছে। ধনাত্মক অখণ্ড সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলো কিন্তু ন্যাচারাল নাম্বারই বেশি। আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা, নেগেটিভ ইন্টিজার্স কোনগুলো? শূন্যের চেয়ে ছোট অখণ্ড সংখ্যাগুলোকে ঋণাত্মক অখণ্ড সংখ্যা বলে। শূন্য একটা অখণ্ড সংখ্যা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, কিন্তু এটা ধনাত্মকও না, এটা ঋণাত্মক কোনোটাই না। তাহলে এটি মূলত ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার মধ্যে একটি নিরপেক্ষ সীমানা হিসাবে কাজ করে। মানে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো ধরো 1 2 3 4 এগুলো রয়েছে, ঋণাত্মকগুলো -1 -2 -3 এগুলো রয়েছে। এর মাঝখানে জিরোটা একটা সীমানা হিসাবে কাজ করছে, ধনাত্মক আর ঋণাত্মকগুলোকে আলাদা করে রেখেছে। এই ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে আমরা জেড মাইনাস দিয়ে বা আই মাইনাস দিয়ে আমরা এটাকে প্রকাশ করে থাকি। তাহলে এই সেটটার মধ্যে কারা থাকবে? এই সেটটার মধ্যে থাকবে বেসিক্যালি -1 -2 -3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা নেগেটিভে। এই সেটটা হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা সেট। আর জিরো হচ্ছে ইটসেলফ আলাদা একটা, জিরো হচ্ছে ইটসেলফ একটা আলাদা সংখ্যা, এটা না আছে পজিটিভের ভিতরে। জিরো ডাজ নট বিলংস টু পজিটিভ, জিরো ডাজ নট বিলংস টু নেগেটিভ, বাট জিরো কিন্তু ইন্টিজারের মধ্যে আছে, জিরো কিন্তু ইন্টিজারের মধ্যে আছে। ওকে, তাই এটা হলো অখণ্ড সংখ্যার ক্লাসিফিকেশন, অখণ্ড সংখ্যা বা ইন্টিজারের ক্লাসিফিকেশন। আমরা অখণ্ড সংখ্যাকে বেসিক্যালি দুভাগে নয়, কিন্তু আমরা এখানে আমি যেটা দুভাগে লিখেছি এটা কিন্তু দুভাগ নয়, এটা কিন্তু তিন ভাগে ভাগ করা যাচ্ছে। একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা, আর একটা জিরো। এই তিনটে ভাগে আমরা অখণ্ড সংখ্যাকে ভাগ করতে পারছি। চলো নেক্সট, এবার আমরা যাব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা তোমরা প্রত্যেকেই জানো, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেখানে তিনটে কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। কন্ডিশন নাম্বার 1, p আর q দুজনেই অখণ্ড সংখ্যা হবে, মানে p আর q বিলংস টু z হবে। q নট ইকুয়াল টু 0 হবে, মানে q এর মানটা কখনোই 0 হতে পারবে না। মানে q বেসিক্যালি বিলং করবে কোথায় না, z থেকে যদি 0কে আমরা বাদ দিই, যে সেটটা আমরা পাবো সেই সেটের মধ্যে বিলং করবে। এবং p আর q পরস্পর মৌলিক সংখ্যা হবে, মানে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগুর মান হবে 1, মানে জিসিডি অফ পি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 1। গসাগু পি কিউ এর গসাগুটা হবে 1। এই তিনটে কন্ডিশন মানলে তখনই কিন্তু আমরা সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারি। ঠিক আছে, তো মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা তোমরা এগুলো সব 9-10-এ পড়ে এসছো। 9-এ মূলদ সংখ্যা, তার আগে 8-এও ছিল। এবং এই সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এই কিউটাও কিন্তু নর্মাল নয়, স্ক্রিপ্ট কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সংখ্যার উদাহরণ কী হবে? 2 -5 0 3/4 ভগ্নাংশগুলো আসবে 0.5, এগুলো সবই কিন্তু মূলদ সংখ্যা। বৈশিষ্ট্য কি? সমস্ত অখণ্ড সংখ্যাকেই মূলদ সংখ্যা, কারণ যে কোনো অখণ্ড সংখ্যা n-কে n/1 আকারে প্রকাশ করা যায়। তাহলে বেসিক্যালি আমরা যেটা বুঝতে পারলাম যে এই মূলদ সংখ্যার সেট কিউ দ্যাট ইজ এ সাবসেট, এটা সবচেয়ে বড় সেট। মানে আমরা যদি ন্যাচারাল নাম্বার থেকে শুরু করি, দ্যাট ইজ এ সুপার সেট বলতে গেলে। আমরা যদি ন্যাচারাল নাম্বার থেকে শুরু করি, তাহলে
ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ হোল নাম্বার, ইজ এ সাবসেট অফ ইন্টিজার, ইজ এ সাবসেট অফ রেশনাল নাম্বার। ঠিক আছে, তো এই হিসাবে কিন্তু আমরা পাচ্ছি। আর একটা জিনিস আমি এখানে বলে দিই যে এই মূলদ সংখ্যার সেটকে কিন্তু তুমি কখনোই মানে রস্টার ফর্মে তুমি লিখতে পারবে না। মূলদ সংখ্যার সেটকে লিখতে গেলে কিন্তু সেট বিল্ডার ফর্ম ইউজ করতে হবে। মূলদ সংখ্যার সেটকে লিখতে গেলে কিন্তু সেট বিল্ডার ফর্ম, আমরা যে সেট বিল্ডার ফর্ম পড়েছি সেই সেট বিল্ডার ফর্মেই কিন্তু মূলদ সংখ্যার সেটকে লেখা হয়। মূলদ সংখ্যার সেটকে কিন্তু কখনো রস্টার ফর্মে লেখা যায় না। ওকে, তো যদি কেউ মূলদ সংখ্যার সেটকে লিখতে চায় তাহলে এইভাবে লিখতে পারে, কিউ এর ভিতরে এক্স আছে সাজ দ্যাট এক্স ইকুয়াল টু পি বাই কিউ, কি না পি কিউ দুজনেই পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0 অ্যান্ড জিসিডি অফ পি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে মূলদ সংখ্যার যে মূলদ সংখ্যার যে সেট রিপ্রেজেন্টেশন সেট বিল্ডার ফর্মে সেটা। মূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। ওকে, মূলদ সংখ্যার ইংরেজি নাম রেশনাল নাম্বার। এবার আমরা এই মূলদ সংখ্যাকেও কিন্তু সেই হিসাবে দুই ভাগে ভাগ করতে পারি। মূলদ সংখ্যা যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, মূলদ সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারবো ওই একই রকমভাবে মানের পরে ভিত্তি করে। একটা হচ্ছে ধনাত্মক মূলদ সংখ্যা বা পজিটিভ রেশনাল নাম্বার, যেটাকে আমরা কিউ প্লাস দিয়ে প্রকাশ করছি। যখন কোনো মূলদ সংখ্যার লব এবং হর উভয় সমচিহ্নযুক্ত হয়, আইদার দুজনেই ধনাত্মক হবে অথবা দুজনেই ঋণাত্মক হবে, তখন সেটাকে ধনাত্মক মূলদ সংখ্যা বলা হবে। আর যদি কোনো ঋণাত্মক মূলদ সংখ্যা বা নেগেটিভ রেশনাল নাম্বার কি, যদি কোনো মূলদ সংখ্যার লব এবং হর বিপরীত চিহ্নযুক্ত হয়, মানে একটা ধনাত্মক হলে অন্যটা ঋণাত্মক হবে, তখন তাকে ঋণাত্মক মূলদ সংখ্যা বলা হবে। এটাকে কিউ মাইনাস দিয়ে লেখা হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট শূন্য, শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যকে তুমি 0/1 এই আকারে লিখতে পারো। এটা কিন্তু ধনাত্মক ঋণাত্মক কোনোটাই না, মানে পজিটিভ রেশনাল নাম্বার এবং নেগেটিভ রেশনাল নাম্বারের একটা বাউন্ডারি হিসাবে কাজ করছে 0। মানে 0 ডাজ নট বিলংস টু কিউ প্লাস, 0 ডাজ নট বিলংস টু কিউ মাইনাস, বাট 0 বিলংস টু কিউ। ওকে, সো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম রেশনাল নাম্বার কিন্তু বেসিক্যালি দু প্রকারের হচ্ছে। আমরা দু প্রকার না বলে এটাকে তিন প্রকার বলতে পারি: পজিটিভ রেশনাল নাম্বার, নেগেটিভ রেশনাল নাম্বার এবং লাস্ট অফ অল জিরো। জিরো কিন্তু একটা রেশনাল নাম্বার, যেটা কিন্তু পজিটিভের মধ্যেও পড়ছে না, নেগেটিভের মধ্যেও পড়ছে না। ঠিক আছে, জিরো ইটসেলফ রেশনাল নাম্বার, বাট ইট ইজ নট পজিটিভ নট নেগেটিভ। ওকে, তো চলো এবার আমরা যাব মূলদ সংখ্যার প্রকারভেদ আমাদের হয়ে গেল। এরপরে আমাদের আসছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার কি না, যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, প্রকাশ করা গেলে তো সেটা মূলদ সংখ্যা, আর যদি না যায় তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যদি প্রকাশ করা যায় তাহলে সেটা মূলদ সংখ্যা, আর যদি প্রকাশ করা না যায় সেটা অমূলদ সংখ্যা। বাকি কনসেপ্টগুলো একই, যেখানে পি কিউ অখণ্ড সংখ্যা, মানে পি কিউ বেসিক্যালি জেড এর মধ্যে থাকবে। কিউ নট ইকুয়াল টু 0 মানে কিউ নট ইকুয়াল টু 0 মানে কিউটা জেড মাইনাস 0 থেকে নিতে হবে। এবং পি কিউ পরস্পর মৌলিক সংখ্যা, মানে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু 1, মানে জিসিডি অফ পি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 1, তখন তাদেরকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা বলা হচ্ছে। এর প্রধান বৈশিষ্ট্য কি, এদেরকে যখন তোমরা এর উদাহরণ দেখো, এর উদাহরণ হচ্ছে √2, √3, পাই, ই, এগুলো ই নিয়ে আমরা পড়াশুনো করবো। ই আমাদের এক্সপোনেনশিয়াল সিরিজের মধ্যেই পাবো। আর এর দশমিক রূপটা কেমন হয়, এর দশমিক রূপ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে অমূলদ সংখ্যার দশমিক রূপ এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, মানে নন টার্মিনেটিং, এবং এর কোনো অঙ্ক পুনরাবৃত্তি হয় না, মানে নন রিপিটেটিং বা কোনো রিপিট হয় না, বা নন রেকারিং, কোনো রেকারিং মানে একই জিনিস বারবার আসতে থাকে না। তাহলে এটা অসীম পর্যন্ত বিস্তৃত এবং এটার কোনো পুনরাবৃত্তি মানে পৌনাপনিক দিয়ে কিন্তু এদেরগুলোকে লেখা যাবে না। এই অমূলদ সংখ্যার সেটকে বেসিক্যালি কিউ প্রাইম বা কিউ কমপ্লিমেন্ট বেসিক্যালি বলা হয়, এইভাবে লেখা হয়। ঠিক আছে, এবার এটাকে কেন এইভাবে লেখা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো যখন আমরা সেট অপারেশন পড়বো এর পরবর্তী ক্লাসে। সেট অপারেশনে যখন আমরা কমপ্লিমেন্ট অপারেশনটা শিখবো, তখন আমরা বুঝতে পারবো যে এই মূলদ সংখ্যার সেটকে কেন কিউ কমপ্লিমেন্ট দিয়ে লেখা হচ্ছে।
ঠিক আছে, কারণ বেসিক্যালি এখানে মেন আইডিয়াটা হচ্ছে যে যখন কোনো একটা সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে তখন কিন্তু সে কোনোদিনই অমূলদ সংখ্যা হতে পারবে না। মানে অ্যাট এ টাইম একটা সংখ্যা মূলদ সংখ্যা সেটেও বিলং করবে, অমূলদ সংখ্যা সেটেও বিলং করবে, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। ঠিক আছে, কারণ মূলদ সংখ্যা মানে তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, আর অমূলদ সংখ্যা মানে তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। সো আমরা একটু আগেই পেয়েছিলাম ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ হোল নাম্বার, ইজ এ সাবসেট অফ ইন্টিজার, ইজ এ সাবসেট অফ রেশনাল নাম্বার। এদের মধ্যে কেউই কিন্তু রেশনাল নাম্বারের সাবসেট নয়। মানে ন্যাচারাল নাম্বার ইজ নট এ সাবসেট অফ কিউ কমপ্লিমেন্ট, হোল নাম্বার ইজ নট এ সাবসেট অফ কিউ কমপ্লিমেন্ট, ইন্টিজার ইজ নট এ সাবসেট অফ কিউ কমপ্লিমেন্ট, এবং ইটসেলফ রেশনাল নাম্বার ইজ নট এ সাবসেট অফ কিউ কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে অমূলদ সংখ্যার সাবসেট এখানে কেউই নয়। ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সো অমূলদ সংখ্যার সাবসেট কেউই নয়। অমূলদ সংখ্যাকেও যদি আমরা ভাগ করার চেষ্টা করি তো অমূলদ সংখ্যাও আমরা ধনাত্মক ঋণাত্মকে ভাগ করতে পারি, আর একটা ভাবে আমরা ভাগ করতে পারি তুরীয় অমূলদ সংখ্যা এবং বীজীয় অমূলদ সংখ্যা, দুভাগে ভাগ করা যায়। তো সেই জিনিসগুলো আমরা এখানে ডিটেলস বলছি না, ওগুলো ক্লাস 9-এ ইন ডিটেলস আছে। যে যদি কখনো কোনো একটা অমূলদ সংখ্যাকে একটা সমীকরণের বীজ আকারে এক্সপ্রেস করা যায় তখন সেই সংখ্যাটাকে আমরা বলবো বীজীয় অমূলদ সংখ্যা। যেমন তুমি যদি এক্স স্কোয়ার -2 = 0 করো, এই সমীকরণের একটা বীজ হচ্ছে +√2, একটা বীজ হচ্ছে -√2। তাহলে এই সমীকরণের একটা বীজ আকারে তুমি √2কে এক্সপ্রেস করতে পারলে, তাই √2 হচ্ছে একটা বীজীয় অমূলদ সংখ্যা। কিন্তু পৃথিবীর কোনো সমীকরণের বীজ আকারেই তুমি পাইকে বা ইকে এক্সপ্রেস করতে পারবে না। ঠিক আছে, তাই এই সংখ্যাগুলোকে বলা হয় তুরীয় অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় তুরীয় অমূলদ সংখ্যা। সো অমূলদ সংখ্যাও কিন্তু বেসিক্যালি দু প্রকারের হয়, একটা তুরীয় অমূলদ সংখ্যা আর একটা বীজীয় অমূলদ সংখ্যা। এরপরে আসছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সো গণিতের ভাষায় বা গণিতের সংখ্যায় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হলো সেই সমস্ত সংখ্যা যাদের একটি অসীম সরল রেখায় বা নাম্বার লাইনে নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে প্রকাশ করা যায়। সহজভাবে বলতে গেলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুই সংখ্যার সমন্বয়ে গঠিত সেটকে বাস্তব সংখ্যা বলে। আরেকভাবেও বাস্তব সংখ্যাকে ডিফাইন করা যায়, যে সংখ্যার বর্গ ধনাত্মক হয়। বাস্তব সংখ্যার বর্গ কিন্তু কখনো ঋণাত্মক হয় না। বর্গ বলছি, বর্গমূল নয়। কোনো সংখ্যা তার বর্গ যদি ধনাত্মক হয় তখন আমরা সেই সংখ্যাটাকে বলা হয় বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা আমি এখানে দিইনি। তাহলে একটা সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা তখনই বলবো যখন তার বর্গটা, তার স্কোয়ারটা পজিটিভ হবে। এবং এই বাস্তব সংখ্যার সেটকে আমরা স্ক্রিপ্ট আর এভাবে সাধারণত আমরা লিখি, এই চিহ্ন দ্বারা বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয়ে থাকে। ওকে, তো বাস্তব সংখ্যার সেটকে আমরা স্ক্রিপ্ট আর দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, এটা হলো বাস্তব সংখ্যা। এবার বাস্তব সংখ্যাকে যদি তোমরা ভাগ করার কথা ভাবো তাহলে দেখো বাস্তব সংখ্যা বেসিক্যালি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা দুটোকে নিয়েই কিন্তু গঠিত। বাস্তব সংখ্যা যে গঠিত হচ্ছে সেটা এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই দুটোকে নিয়েই গঠিত হচ্ছে। তাহলে বাস্তব সংখ্যা যদি প্রকারভেদ করি, বাস্তব সংখ্যা প্রধানত দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, মানে অনুপাত আকারে পি আর কিউ এর অনুপাত আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে কিউ ≠ 0। আর অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব নয়, মানে যাদের দশমিক বিস্তার অসীম অনাবৃত, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার মেনলি কিন্তু দুটো ভাগ, এবং জিরো কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে। জিরো কিন্তু বিলং করবে কিউ এর মধ্যে, জিরো কিন্তু বিলং করবে না কিউ কমপ্লিমেন্টের মধ্যে। ওকে, জিরো কিন্তু কিউ এর মধ্যে বিলং করবে। ওকে, তাই এটা হলো বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন বা রিয়েল নাম্বারের ক্লাসিফিকেশন। বাস্তব সংখ্যা দু প্রকারের হচ্ছে। এবার দেখো বাস্তব সংখ্যার আরও একভাবে যদি আমরা ক্লাসিফাই করতে পারি, যদি আমরা বাস্তব সংখ্যার মানের ওপরে ভিত্তি করে তাকে দেখি, তাহলে বাস্তব সংখ্যার মানের ওপরে ভিত্তি করলে বাস্তব সংখ্যা কিন্তু আবার দু প্রকারের হবে। একটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে বাস্তব সংখ্যা বা আর এর মানের উপর ভিত্তি করলে বাস্তব সংখ্যাকে দুভাবে ভাগ করা যায়। একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, একটা ঋণাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা কি? পজিটিভ রিয়েল নাম্বার, যেটাকে আমরা আর প্লাস দিয়ে ডিনোট করছি। এর ভিতরে বেসিক্যালি শূন্যর থেকে বড় যেগুলো তারা থাকবে। আর ঋণাত্মক বাস্তব সংখ্যা নেগেটিভ রিয়েল নাম্বার কি? এটার ভিতরে বেসিক্যালি আর মাইনাসগুলো থাকবে। তো যেসব বাস্তব সংখ্যার মান শূন্যর চেয়ে ছোটো তাদেরকে ঋণাত্মক বাস্তব সংখ্যা বলে। বাট
শূন্য কিন্তু কোনোটার মধ্যেই পড়বে না, না ধনাত্মক না ঋণাত্মক, কোনোটার মধ্যেই কিন্তু শূন্য থাকবে না। শূন্য ডাজ নট বিলংস টু আর প্লাস, 0 does not belongs to r minus, but 0 belongs to r, but 0 belongs to r. ওকে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বাস্তব সংখ্যার আমরা ক্লাসিফিকেশন অনেক রকমভাবে করতে পারছি, একটা মানের উপর ভিত্তি করে করতে পারছি, আর একটা তার দশমিক বিন্দুর বা দশমিক এক্সপ্রেশন মানে ডেসিমাল এক্সপ্রেশনের উপরে বেস করেও কিন্তু করতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ হোল নাম্বার, দ্যাট ইজ এ সাবসেট অফ রেশনাল ইন্টিজার, দ্যাট ইজ এ সাবসেট অফ রেশনাল নাম্বার, এবং রেশনাল নাম্বার কিন্তু সাবসেট হচ্ছে রিয়েল নাম্বারের। রেশনাল নাম্বার যেমন সাবসেট রিয়েল নাম্বারের, তেমন ইরেশনাল নাম্বারও কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট, বাট এর মধ্যে ইটসেলফ কোনো সম্পর্ক কিন্তু নেই। কারণ তার মেন কারণ হচ্ছে যে সংখ্যাগুলো মূলদ নয় তারাই কিন্তু অমূলদ। কোনো সংখ্যা একবার যদি মূলদ হয়ে যায় সে কিন্তু আর কখনোই কোনোভাবেই অমূলদ সংখ্যা সেটের মধ্যে বিলং করতে পারবে না। কোনো সংখ্যা একবার যদি মূলদ হয়ে যায় সে কিন্তু কোনোভাবেই অমূলদ সংখ্যার সেটের মধ্যে বিলং করতে পারবে না। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই যে কত রকমের সংখ্যা আমরা শিখে আসলাম, সেই সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম যে এই সম্পর্কটা তারা নিয়ে চলছে। ওকে, একটা এক্সাম্পল নেওয়া যাক, একটা সুন্দর এক্সাম্পল যে উপসেট এবং অধিসেটের সাপেক্ষে নিচের তিনটে সেট দেওয়া আছে। এক দেওয়া আছে জেড প্লাস, জেড প্লাস হচ্ছে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, জেড হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যার সেট, এবং আর হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার সেট। এদের মধ্যে সম্পর্ক কি? তো আমরা জানি রিয়েল নাম্বারের সেট হচ্ছে সব থেকে বড় সেট আমাদের রিয়েল যে টপিক তার মধ্যে, এবং জেড হচ্ছে তার একটা সাবসেট, জেড ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার, এবং জেড এর একটা অংশ হচ্ছে জেড প্লাস, সো জেড প্লাস ইজ এ সাবসেট অফ জেড। সো এটাই হচ্ছে ডেফিনেশন, এটাই হচ্ছে ডেফিনেশন। জেড প্লাস ইজ এ সাবসেট অফ জেড, জেড ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার। ঠিক আছে, এখানে জেড মাইনাসও দিতে পারতো, জেড মাইনাসও কিন্তু জেডেরই একটা সাবসেট, জেড মাইনাসও কিন্তু জেডেরই একটা সাবসেট হয়। ঠিক আছে, তো এই তিনটে সেট দিয়ে আমাদের এর মধ্যে সাবসেট এবং সুপারসেটের ভিত্তিতে যদি সুপারসেটের রেসপেক্টে বলি, তাহলে রিয়েল নাম্বার ইজ এ সুপারসেট অফ জেড, দ্যাট ইজ এ সুপারসেট অফ জেড প্লাস। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এটাকে এক্সপ্রেস করতে পারছি। ঠিক আছে, এটাকে যদি তুমি ভেঙে দেখতে চাও যে তুমি দেখাতে চাইছো যে জেড প্লাসটা জেডের একটা সাবসেট, এটা তুমি দেখাতেই পারো। কি করে দেখাতে পারো না, তুমি জেড প্লাস থেকে যদি কোনো একটা এলিমেন্ট তোলো, একটা এক্স, সেটা যদি জেড প্লাস থেকে তোলো, তাহলে সেই এলিমেন্টটা কিন্তু অবভিয়াসলি জেডের মধ্যে থাকবে। সো অবভিয়াসলি জেড প্লাস ইজ এ সাবসেট অফ জেড। আবার জেডের থেকে যদি একটা এলিমেন্ট তোলো সেটা কিন্তু অবভিয়াসলি রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। সো রিয়েল জেড ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার, জেড ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার। ওকে, সো এইভাবে কিন্তু ইজিলি এগুলোকে এক্সপ্লেন করা যায়, এবং এগুলো আমরা সেট থিওরির ক্লাসে সাবসেট কী করে দেখাতে হয় এর আগের পোর্শানে আমি দেখিয়েছি। তো সেই পোর্শানের একটা ধারণাও এখানে আমরা ব্যবহার করতে পারছি, কিন্তু সেই পোর্শনটাকে কিন্তু আমরা এখানে ইউজও করতে পারছি। ওকে, চলো এবার আমরা চলে যাই নেক্সট টপিক, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বিস্তার বা ইন্টারভাল। বিস্তার বা ইন্টারভাল, বিস্তার বা ইন্টারভাল হচ্ছে আমরা যে রিয়েল নাম্বারটা পড়ে আসলাম, এই রিয়েল নাম্বারের বেসিক্যালি সাবসেট। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের কোনো নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থিত সমস্ত সংখ্যা বা উপসেটকে বিস্তার বা ইন্টারভ্যাল বলে। ইন্টারভ্যাল হচ্ছে রিয়েল নাম্বারের যে সাবসেট, মানে ধরো এ ইজ এ সাবসেট অফ আর, সেটা প্রপার হোক ইমপ্রপার হোক, এই এটাই হচ্ছে একটা ইন্টারভ্যাল। বাস্তব সংখ্যার যে কোনো সাবসেটকে, সেটা প্রপার সাবসেট হতে পারে, সেটা ইমপ্রপার সাবসেট হতে পারে, তাকে আমরা ইন্টারভ্যাল বলি। এবং এই ইন্টারভ্যালকে বেসিক্যালি 4 ভাগে ভাগ করা যায়। পৃথিবীতে যত রকমের ইন্টারভ্যাল আছে তাকে তুমি এই 4টে ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসে ফেলতে পারবে। তাহলে বাস্তব সংখ্যার সাবসেট হলো ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যাল 4 প্রকারের হয়। প্রথম ইন্টারভ্যাল হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল।
ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল কি? ক্লোজড ইন্টারভ্যাল হচ্ছে যদি বিস্তারের প্রান্ত বিন্দু দুটো কোন একটা সাবসেট, সেই সাবসেটের যে দুটো এন্ড পয়েন্ট আছে সেই এন্ড পয়েন্ট দুটো ওই সেটের অন্তর্ভুক্ত হয়, তখন তাকে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল, এবং এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। যদি এ বি বলি, ক্লোজড ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে, ক্লোজড ইন্টারভ্যাল এ বি, তার মানে এর ভিতরে সেই সমস্ত রিয়েল নাম্বার আছে যারা এর থেকে বড়, বি থেকে ছোট, কিন্তু এ আর বি যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকে এখানে ইনক্লুড করা হয়েছে, কিন্তু এর থেকে বড়, বি থেকে ছোট সমস্ত রিয়েল নাম্বারগুলোকে নিয়ে তৈরি। মানে 2 থেকে 5, এটা যদি আমি বোঝাই 2 থেকে 5, তাহলে 2 থেকে 5-এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা তো থাকবেই, সঙ্গে 2ও থাকবে, 5ও থাকবে। মানে 2 থেকে 5 এই ইন্টারভ্যালটার ভিতরে 2ও বিলং করবে, 5ও বিলং করবে, এবং 2 আর 5-এর মধ্যবর্তী যত বাস্তব সংখ্যা আছে সবাই কিন্তু এই সেটের মধ্যে বিলং করবে। ওকে, সো ক্লোজড ইন্টারভ্যাল মানে ওই ইন্টারভ্যালের যে দুটো এন্ড পয়েন্ট আছে, ওই এন্ড পয়েন্টগুলো কিন্তু ইন্টারভ্যালের মধ্যে লাই করছে। মানে এ বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি এবং বি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, এবং এই ক্লোজ ইন্টারভ্যালকে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী দিয়ে কিন্তু আমরা ইউজ করে থাকি। ওকে, তো একদম সহজ কনসেপ্ট ক্লোজড ইন্টারভ্যাল। আমরা চলে যাব নেক্সট, ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত বিস্তার। ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত বিস্তার, এটা কি? এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। যদি ইন্টারভ্যালের দুটো প্রান্তবিন্দু ওই সেটের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, তখন তাকে ওপেন ইন্টারভ্যাল বলে। একে প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করা। এর গাণিতিক রূপ হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এ বি, এর ভিতরে সেই সমস্ত রিয়েল নাম্বার থাকবে যারা এ থেকে বির মধ্যে অন্তর্ভুক্ত, বাট এ বিটা কিন্তু আমরা নেব না, এ বিটা কিন্তু আমরা নেব না। এটা যদি এ হয় এটাও নেব না, এটা যদি বি হয় এই বিটাও নেব না, বাট এ থেকে বড়, বি থেকে ছোট সমস্ত পয়েন্টগুলোকে কিন্তু আমরা নেব। মানে 2-5 যদি হয়, 2-5 যদি হয়, 2 থেকে 5-এর মধ্যে সব কিছু নেব, বাট 2টাকেও নেব না, 5টাকেও নেব না। সো 2 ডাজ নট বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 2-5 অ্যান্ড 5 ডাজ নট বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 2-5। মানে ইন জেনারেল যদি আমি বলি, এ ডাজ নট বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি অ্যান্ড বি ডাজ নট বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি। এ বি কোনোটাই কিন্তু, এ বি দুটো এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্টের কোনো বিন্দুটাই কিন্তু ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে না। তাহলে দেখো, ইন্টারভ্যাল বেসিক্যালি 4 প্রকারের হয়। 4 প্রকারের মধ্যে দুটো প্রকার আমরা জেনেই গেলাম, একটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল, একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এরপরে আসছে অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ, যেটাকে সেমি ওপেন বা সেমি ক্লোজড ইন্টারভ্যাল বলা হয়, বা হাফ ওপেন হাফ ক্লোজড এরকমভাবেও বলা হয়। এটার আবার দুটো ভাগ আছে। মানে সেমি ওপেন সেমি ক্লোজডের কনসেপ্টটা আসছে যখন একটা প্রান্তবিন্দু অন্তর্ভুক্ত থাকে কিন্তু অন্যটা থাকে না। তো কোনটা থাকবে, লেফট সাইডেরটা থাকবে না রাইট সাইডেরটা থাকবে, তার উপরে বেস করে তুমি এই ইন্টারভ্যালগুলোকে দুভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে লেফট ওপেন, লেফট দিকটা ওপেন থাকবে, আর একটা হচ্ছে রাইট ওপেন, মানে রাইট দিকটা ওপেন থাকবে। তাহলে লেফট ওপেন মানে যদি ওপেন এ ক্লোজ বি বলি, তার মানে এক্স সেই সমস্ত রিয়েল নাম্বারগুলোকে নিয়ে তৈরি হবে যেখানে এ থেকে বির মধ্যে রিয়েল নাম্বারগুলো থাকবে এবং বিটা কিন্তু থাকবে, এটা থাকবে না। মানে আমি যদি ছবির মাধ্যমে দেখাতে চাই, এ পয়েন্টটা থাকবে না, বি পয়েন্টটা ইনক্লুড থাকবে। মানে বেসিক্যালি এই ক্লোজড ইন ওপেন এ ক্লোজ বির মধ্যে এ পয়েন্টটা আছে, কিন্তু বি পয়েন্টটা সরি এ পয়েন্টটা নেই, কিন্তু বি পয়েন্টটা আছে। এ পয়েন্টটা নেই, কিন্তু বি পয়েন্টটা আছে। এটা হলো ওপেন এ ক্লোজড বি। আর যখন আমরা ক্লোজড এ ওপেন বি বলবো, তখন এ পয়েন্টটা আছে কিন্তু বি পয়েন্টটা নেই। মানে ইন দ্যাট কেস, এটা হলো বি, ইন দ্যাট কেস এ পয়েন্টটা আছে কিন্তু বি পয়েন্টটা নেই। তো সেক্ষেত্রে কেমন হবে? সেক্ষেত্রে হবে এ বিলংস টু ক্লোজড এ ওপেন বি এবং বি ডাজ নট বিলংস টু ক্লোজড এ ওপেন বি, এইভাবে থাকবে। ওকে, সো এক্সাম্পল যদি নিই, ধরো প্রথমটার ক্ষেত্রে আমরা নিচ্ছি 2,3, 2 ওপেনে আছে, 3 ক্লোজডে আছে। এখানে 2
2 যে সংখ্যাটা সেটা কিন্তু অন্তর্ভুক্ত নয়, 3 যে সংখ্যাটা সেটা কিন্তু অন্তর্ভুক্ত। আর যদি আমরা 2,3 উল্টোটা নিই, মানে 2 ক্লোজডে আছে 3 ওপেনে আছে, এখানে 2 যে সংখ্যাটা সেটা অন্তর্ভুক্ত, 3 যে সংখ্যাটা সেটা অন্তর্ভুক্ত নয়, 3 যে সংখ্যাটা সেটা অন্তর্ভুক্ত নয়। সো এই হচ্ছে বেসিক্যালি সেমি ওপেন অর সেমি ক্লোজড ইন্টারভ্যাল। এটার আবার দুটো ভাগ আমরা পেলাম, লেফট ওপেন রাইট ক্লোজ, রাইট ওপেন লেফট ক্লোজ। ওকে, সো এই ভাগগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে অনেকে যেটা ভাবে সেটা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট, অনেক ক্ষেত্রে অনেকে ভেবে ফেলে যে হয়তো কোনো রকম প্রিন্টিং প্রবলেম আছে, প্রিন্টিং মিস্টেক আছে, কিন্তু তা নয়, এগুলোর কিন্তু যথেষ্ট প্রপার মিনিং আছে। সেই মিনিংগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা প্রবলেম সলভিংয়ে আমাদের অনেকটা হেল্প হবে। কিন্তু এই মিনিংগুলো যদি না বুঝতে পারি, প্রবলেম সলভিং কিন্তু করতে আমাদের সমস্যা তৈরি হবে। এরপরে আরেকটা লাস্ট হচ্ছে ইনফাইনাইট ইন্টারভ্যাল বা অসীম বিস্তার। এখানে যখন বিস্তারের এক বা উভয় প্রান্ত অসীমে থাকে তখন সেটাকে বলা হয় অসীম বিস্তার। তাহলে অসীম বিস্তারের উদাহরণ হচ্ছে এ থেকে ইনফিনিটিভ। ইনফিনিটিভের দিকটা অলওয়েজ ওপেন থাকবে, যেখানে এক্স বিলংস টু আর, এক্স এর মানটা এর থেকে বড়। এছাড়াও হতে পারে ওপেন এ টু ইনফিনিটি, এখানে কি থাকবে না এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স এর মানটা এর থেকে জাস্ট বড়, সমান না হতে পারে। আবার দেখো মাইনাস ইনফিনিটি থেকে এ, এরমও হতে পারে। সো এটা হতে পারে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স এর মানটা ছোট এর থেকে। আবার মাইনাস ইনফিনিটি থেকে এ ক্লোজড হতে পারে, সেক্ষেত্রে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স লেস দ্যান ইকুয়াল টু এ, এর থেকে ছোট। আর যদি দুটোই ইনফিনিটি হয় তখন কিন্তু সেটা রিয়েল নাম্বারকে এক্সপ্রেস করে, মানে একদম ইনফিনিটি টু ইনফিনিটি যদি হয় তাহলে সেটা রিয়েল নাম্বারকে এক্সপ্রেস করবে। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এটা রিয়েল নাম্বারকে এক্সপ্রেস করে। এটা হচ্ছে ইনফাইনাইট ইন্টারভ্যাল, যেগুলো মানে অসীমকে নিয়ে যে ইন্টারভ্যালগুলো তৈরি হয় সেটাই হচ্ছে এটা। এবং একটা কথা সবসময় মাথায় রাখবে, যেদিকে ইনফিনিটি থাকবে সেই দিকে কিন্তু কখনোই ইন্টারভ্যালের ক্লোজড এন্ড হবে না। ইনফিনিটিকে কখনো কিন্তু তুমি কোনো কিছু দিয়ে বাউন্ড করতে পারো না, ইনফিনিটিকে তুমি কখনোই কিন্তু কোনো কিছু দিয়ে বাউন্ড করতে পারো না। সো ইনফিনিটি অলওয়েজ ওপেন এন্ডে থাকবে, ইনফিনিটি অলওয়েজ ওপেন এন্ডে কিন্তু থাকবে, ইনফিনিটিকে তুমি কখনোই কিন্তু বাউন্ড করতে পারবে না। ওকে, সো চলো আমরা নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কথা বলি, যে ক্লোজড ইন্টারভ্যালটাকে তো ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করছি। এটার মানে হচ্ছে এর বোথ এন্ড এ বি যে দুটো, সে দুটো তোর মধ্যেই আছে। এবং এখানে কিন্তু ইন্টারভ্যাল যতক্ষণ আমরা পড়ছি তখন মাথায় রাখবে এ ছোট বি বড়, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। মানে ইন্টারভ্যালের স্টার্টিং পয়েন্টটা বড়, এন্ডিং পয়েন্টটা ছোট, এরকম কখনো কিন্তু হয় না। সো অল টাইম এ ইজ লেস দ্যান বি এটা হয়। এবং এক্ষেত্রে যখন সংখ্যা রেখায় এটাকে স্থাপন করব তখন এটাকে কিন্তু একটা ভরাট বৃত্ত দিয়ে এক্সপ্রেস করতে হবে, মানে এর যে এন্ডিং পয়েন্টগুলো সেই এন্ডিং পয়েন্টগুলো কিন্তু একটা ভরাট বৃত্ত দিয়ে এক্সপ্রেস করতে হবে এরকমভাবে, এটা এ এটা বি। আর যদি ওপেন ইন্টারভ্যাল হয় সেক্ষেত্রে তো এ বিটা ওই ইন্টারভ্যালের মধ্যে থাকছে না, সেটাকে একটা ফাঁপা বৃত্ত বা এমটি সার্কেল দিয়ে এক্সপ্রেস করতে হবে। মানে এটা যদি এ হয় এরকমভাবে, এটা যদি বি হয় এরকমভাবে এক্সপ্রেস করতে হবে, এটা বি এটা এ। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং এগুলোর উপরে এগুলোই কিন্তু আমরা যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ফাংশন পড়বো তখন গ্রাফের মধ্যেও কিন্তু এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে। ওকে, সো এই ইন্টারভ্যাল রিলেটেড যে কনসেপ্টগুলো ছিল সেগুলো আমি বলে দিলাম আজকের এই পোর্শনটায়। এবং নাম্বার সিস্টেম, আমাদের যে নাম্বারের যে প্রকারভেদগুলো আছে সেই নাম্বার সিস্টেমটা আমরা আজকের ক্লাসটায় দেখলাম। এই পোর্শনটা সেট থিওরির মধ্যে আছে, কিন্তু এই পোর্শনটা তোমাদের বইগুলোতে অত ভালো করে ডিটেলসে বলা নেই, তো সেগুলো আমি ডিটেলসে বলে দিলাম। সেট থিওরি পোর্শনে আমাদের আর যে অংশটা বাকি থাকছে সেটা হচ্ছে সেট অপারেশন এবং সেট অ্যালজেব্রা। এর পরবর্তী টপিকটা আমরা নেব সেট অপারেশন। সেটের যে বিভিন্ন রকমের অপারেশন আছে, 6 রকমের অপারেশন আমরা শিখবো সেটের ওপরে। এবং তার সাথে ভেন ডায়াগ্রামটাও শিখবো, এবং সেটকে আমরা কীভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি সেটাও আমরা দেখবো। দেন আমরা সেট অ্যালজেব্রা পড়বো, যে ওই অপারেশনগুলোর উপরে বেস করে বিভিন্ন রকম অ্যালজেব্রিক এক্সপ্রেশন আসবে, সেই এক্সপ্রেশনগুলোও দেখব।
ওকে, সো এই পর্যন্তই থাকছে আজকের পোর্শনটা। এর পরবর্তী পোর্শনে আমরা শুরু করব সেট অপারেশন, যেখানে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স, কমপ্লিমেন্ট এবং কার্টেসিয়ান প্রোডাক্ট হয়, বাট কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা নেক্সট ক্লাসে দেখবো না, এই চ্যাপ্টারের মধ্যে দেখবো না। ওটা যখন আমরা রিলেশন ডিফাইন করা শিখবো, সেই রিলেশন ডিফাইন করার আগে কার্টেসিয়ান প্রোডাক্টটা শিখবো। কার্টেসিয়ান প্রোডাক্টের উপরে বেস করেই কিন্তু রিলেশনটা ডিফাইন করা হয়। তো আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি 5টা সেট অপারেশন এবং তারপরে বেস করে বিভিন্ন রকম প্রবলেম আলোচনা করব। ওকে, সো এই নাম্বার সিস্টেম একটা মেন ইম্পর্টেন্ট টপিক কিন্তু, এবং নাম্বার সিস্টেমের সঙ্গে ইন্টারভ্যাল, যখন আমরা ফাংশনের ডোমেন রেঞ্জ বের করব তখন ইন্টারভ্যাল কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মানে এই ইন্টারভ্যাল যদি কেউ না বুঝতে পারে, তো ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে গেলে কিন্তু তার কিন্তু খুব অসুবিধা তৈরি হবে। তো এই ইন্টারভ্যাল পোর্শনটা তোমরা ভালো করে দেখো। ইন্টারভ্যাল পোর্শনে যদি কোনো রকম অসুবিধা হয় সেটাও তোমরা নেক্সট ক্লাসে বলবে। তো সেগুলো আমি প্রবলেমগুলো শুনে আমরা নেক্সট তারপরে এগিয়ে যাব এবং আমরা সেট অপারেশনটা শুরু করব। ওকে, সো যদি কোনো ডাউট থাকে, যদি কোনো মানে কনসেপ্টের কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন বেড়ে থাকে, তোমরা বলবে, সেটা আমি এবার পরপর সলভ করব। ওকে, সো চলো এখানেই আমাদের ক্লাস তাহলে এন্ড করছি। নেক্সট ক্লাসে আমরা সেট অপারেশন শুরু করছি।